এক গ্রামে শাহিদা নামের একটি মেয়ে থাকতো। শাহিদা প্রতিদিন ঝুড়িতে করে অনেকগুলো চুড়ি নিয়ে বিক্রি করতে যেত, কিন্তু বেশ কয়েকদিন ধরে শাহিদা চুড়িগুলো তেমন বিক্রি ঘটছিল না। কি হয়েছে সাথী দিদি, আপনি কয়েকদিন ধরে আমার থেকে চুড়ি কিনছেন না কেন? দেখো শাহিদা, আমাদের শহরে একটা নতুন চুড়ির দোকান হয়েছে। সেখানে বিভিন্ন রকমের বিভিন্ন স্টাইলের চুড়ি পাওয়া যায়। আর তোমার চুড়িগুলো কেমন পুরানো আর আগের মডেলের, এই জন্য আমি তোমার থেকে চুড়ি কিনি না। সাথীর মতো অন্য মেয়েরাও শাহিদার থেকে চুড়ি কিনা বন্ধ করে দেয়। এভাবেই ধীরে ধীরে শাহিদার চুড়ির ব্যবসা বন্ধ হয়ে যায়। হে আল্লাহ, তুমি এ কেমন পরীক্ষা নিচ্ছ? বেশ কিছুদিন ধরে আমার ব্যবসাতে লস হচ্ছে। এভাবে চলতে থাকলে আমার জীবন কিভাবে চলবে? শাহিদা এটা ভাবতেই তার কাছে শামীম নামে একটি ছেলে আসে। শামীম একজন বড়লোক বাবার অভদ্র ছেলে। সে শাহিদাকে বিয়ে করতে চায়। আজকেও দেখছি তোর চুড়ি বিক্রি হয়নি। তোর যদি টাকার প্রয়োজন হয় তাহলে আমাকে বল, আমি তোর সব চুড়ি কিনে নিব। এই কথা বলে শামীম তার পকেট থেকে টাকার নোট বের করে শাহিদার সামনে ধরে। দেখ শামীম, আমি তোর সম্পর্কে সব কিছু জানি। তুই এই এলাকার সব থেকে অভদ্র ছেলে। জুয়ার মদের সাথে না জানি তোর কত রকমের নেশা করিস। আমার সামনে থেকে সরে যা, তা না হলে আমি জুতা দিয়ে তোকে পেটাবো। তখন সেখানে অনেক মানুষ জড়ো হয়ে যায়। শাহিদা শামীমের এসব কথা বলেছে দেখে তারা শামীমকে দেখে অনেক হাসাহাসি করতে থাকে। নিজের অপমানিত হওয়ার কারণে শামীম অনেক রেগে যায়। তুই আমাকে ভরা বাজারের সামনে অপমান করেছিস, আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়ব। তারপর শামীম সেখান থেকে চলে যায়। বেশ কিছুদিন পর শাহিদাকে বিয়ের জন্য ছেলে দেখতে আসে। শাহিদার সৌন্দর্য দেখে ছেলেপক্ষ তাকে বিয়ে করতে চায় এবং তাদের বিয়ের তারিখ ঠিক করে ফেলে। কিন্তু তখনই সেখানে শামীম চলে আসে এবং বরপক্ষকে বলে, শোনেন, আপনারা যদি এই মেয়েকে বিয়ে না করেন তাহলে আমি আপনাদের 10 লাখ টাকা দিব। এত টাকার কথা শুনে ছেলেপক্ষের মনে লোভ চলে আসে এবং তারা শামীমের কথায় রাজি হয়ে যায়। তারপর শামীম তাদের 10 লক্ষ টাকা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। কি রে বেয়াদব ছেলে, তুই এটা কি করে দিলি? কেন তুই আমার মেয়ের জীবন নষ্ট করছিস? আমি তোর মেয়েকে কখনো শান্তিতে থাকতে দিব না। এটা তো কেবল শুরু হলো, সামনে আরো কত কিছু আছে, কত কিছু হবে। আমি তোদের দুজনের অবস্থা এত খারাপ করে ফেলবো যে তোরা ভাবতেও পারবি না। এই কথা বলে শামীম সেখান থেকে চলে যায়। পরের দিন শামীম শাহিদার বাড়ির মালিককে তাদের বাড়িতে নিয়ে আসে। শাহিদার মা, শাহিদার মা, যা, গত 4 মাস ধরে আমার বাড়ি ভাড়া দাওনি। এখনই তুমি আমার বাড়ি ছেড়ে দিবে, তা না হলে আমি তোমার ঘাড় ধাক্কা দিয়ে জিনিসপত্র ফেলে দিব। আমি খুব ভালো করে জানি আঙ্কেল, এই বেয়াদব শামীম আপনাকে দিয়ে এসব করাচ্ছে। আমি অনেক বছর ধরে আপনার বাড়িতে আছি, আপনার সাথে কখনো আমার এমনটা হয়নি। আপনি আমাকে আর কিছুদিন সময় দিন, আমি আপনার সব ভাড়ার টাকা দিয়ে দিব। না না, এটা আর হবে না। তোমরা এখনই আমার বাড়ি ভাড়ার টাকা দিতে হবে, তা না হলে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আরে আরে আঙ্কেল, কি জন্য এত কথা বলে সময় নষ্ট করছেন? চলুন তাদের ঘরের সব জিনিসপত্র ফেলে দিই, 2 মা মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিই। এরপর বাড়ির মালিক শাহেদার সব জিনিসপত্র ঘরের বাইরে ফেলে দিতে থাকে। শাহেদা এবং তার মা বাড়িওয়ালাকে অনেক অনুরোধ করে এমনটা না করার জন্য, কিন্তু তারা দুজনে কেউই তাদের দুজনের কথা শুনতে চাইল না। কিন্তু তখনই সেখান থেকে ইতি নামের একটি পরী যাচ্ছিল এবং সেই পরী এসব দেখে বলল, আরে এসব কারা? এখানে কি হচ্ছে? এরা কারা এবং কেন ওই অসহায় মেয়ে এবং তার মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে? এই কথা বলে ইতি পরী তার চোখের জাদুর চশমা পরে নেয় এবং সেই শাহিদার সম্পর্কে সবকিছু জেনে নেয়। এই কথা বলে ইতি পরী
তার জাদু দিয়ে সবকিছু দেখে নেয় এবং শাহিদার সম্পর্কে সবকিছু জেনে নেয়। ও আচ্ছা, তাহলে কোনো কারণ ছাড়াই এরা অসহায় মা মেয়েকে এরকম অত্যাচার করছে। আমাকে তাদের সাহায্য করতে হবে। অন্যদিকে বাধ্য হয়ে শাহেদা তার মাকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল, কিন্তু তখনই আকাশ থেকে ইতিপরি শাহেদার সামনে দুইটি জাদুর চুড়ি ফেলে দেয়। আরে, এটা তো অনেক সুন্দর চুড়ি, কিন্তু এই চুড়ি আকাশ থেকে কিভাবে পড়লো? শাহেদা যখনই সেই চুড়ি মাটি থেকে উঠায়, তখন সেখান থেকে একটি চুড়ি তার সাথে কথা বলতে শুরু করে। শাহেদা, আমরা জাদুর চুড়ি, তোমার সাহায্য করার জন্য আমাদের পাঠানো হয়েছে। আজ থেকে আমরা তোমার সাথেই থাকব এবং তোমার জীবনের সকল দুঃখ দূর করে দিব। তারপর ওই দুই চুড়ি থেকে অনেক সোনার চুড়ি বের হতে থাকে। দেখতে দেখতে শাহেদার সামনে অনেক সোনার চুড়ি জমা হয়ে যায়। এরপর শাহেদা সেই সোনার চুড়ি বিক্রি করে অনেক টাকা উপার্জন করে নেয়। তারপর শাহেদা একটি সুন্দর নতুন বাড়ি কিনে নেয়। সেখানে তার মায়ের সাথে থাকতে শুরু করে অনেক দিন। অন্যদিকে জাদুর চুড়ি প্রতিদিন শাহেদাকে বিভিন্ন রকমের জিনিস দিতে থাকে। এভাবে শাহেদার জীবন খুশিতে ভরে যায়। ধীরে ধীরে এলাকার মানুষ শাহেদার জাদুর চুড়ি সম্পর্কে জেনে যায়। কিন্তু শামীমের কানে যখন এই খবর যায়, তখন এই খবর শুনে শামীমের অনেক রাগ হয় এবং সে ওই জাদুর চুড়ি শাহেদার বাড়ি থেকে চুরি করতে আসে। তখন শাহেদা তার ঘরে ঘুমাচ্ছিল। ও আচ্ছা, তার হাতে যে দুইটি চুড়ি আছে এগুলোই তাহলে সেই জাদুর চুড়ি। আমি এখনই একে মেরে তার হাতের জাদুর চুড়ি এখান থেকে নিয়ে চুরি করে চলে যাব। এই কথা বলে শামীম একটি বড় তলোয়ার বের করে শাহেদাকে মারার জন্য যায়, কিন্তু তখনই শাহেদার ঘুম ভেঙে যায়। আরে, তুই এখানে কিভাবে আসলি? এখনই এখান থেকে চলে যা, না হলে তোর সমস্যা হয়ে যাবে বলে দিলাম। কিন্তু তখনই সেই জাদুর চুড়িগুলো শাহেদার হাত থেকে বের হয়ে যায়। সেখানে একটি বড় তলোয়ার জাদুর মাধ্যমে বের হয়ে আসে। এই তলোয়ার দেখে শামীম অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তখনই সেই তলোয়ারের শামীমের উপরে আক্রমণ করে এবং তার একটি হাত কেটে ফেলে। আরে, এটা আমার সাথে কি হয়ে গেল? এই তলোয়ার তো আমার হাতটা কেটে ফেলেছে। এখনো সময় আছে, এখান থেকে পালা বলছি, তা না হলে এই তলোয়ার তোর জীবন নিয়ে নিবে। এই কথা শুনে শামীম সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং সে আর কোনোদিন শাহেদাকে বিরক্ত করার সাহসও পায় না। এভাবেই সবকিছু ঠিক হয়ে যায় এবং শাহেদা তার মায়ের সাথে হাসি খুশিভাবে জীবন অতিবাহিত করতে থাকে। এই কাহিনী থেকে আমরা শিক্ষা নিতে পারি, অন্যকে অত্যাচার করে কেউ কখনো সুখে থাকতে পারে না। কোনো একদিন সে তার কর্মের শাস্তি ঠিকই পেয়ে যাবে।
অন্ধকার রাতের কান্না করা এক বাচ্চাকে মন্দিরের সিঁড়িতে রেখে যায়। সকাল হতেই রিহা নামের এক মহিলা মন্দির পরিষ্কার করতে আসে। তখন মন্দিরের সিঁড়িতে বাচ্চাকে দেখে কোলে নেয় আর বলে, আহারে, কে এই বাচ্চাটা? আর এই বাচ্চাটাই বা কার? আশেপাশের মানুষকেও জিজ্ঞাসা করে, আর তারা মানা করে দেয় যে তারা এই বাচ্চাকে জানে না। রিহারও এই পৃথিবীতে কেউ নাই, আর সে এই বাচ্চাকে ঘরে নিয়ে আসে, আর সে তার একটা নাম দেয় সুহানা, আর তার খেয়ালও রাখে। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। এক দিনের কথা, এক বড় গাড়িতে রুনু নামের এক মহিলা রিহার বাড়িতে আসে আর বলে, এখানে কোনো বাচ্চা আছে? হ্যাঁ, আছে তো, একটি বাচ্চা আছে। কিন্তু আপনি কিভাবে জানলেন? আমাকে একজন মহিলা বলেছিল। আমি এই বাচ্চাকে পালক নিতে এসেছি। না সাহেব, আমি এই বাচ্চাকে আপনাকে পালক দিতে পারবো না। ওকে ছাড়া আমার এই দুনিয়াতে কেউ নেই। আমাকে মাফ করবেন। আপনি এখন এখান থেকে যেতে পারেন। এসব কথা শুনে রুনু ঘরে এসে পড়ে, আর ঘরে এসে সে ভাবতে থাকে, রুনু অনেক ধনী হওয়ার পাশাপাশি মানুষের ভবিষ্যতও বলতে পারতেন, আর সে তার একমাত্র ছেলে রাহুলের ভবিষ্যতও দেখেছে। রাহুলের ভাগ্যে এক গরিব মেয়ের সাথে বিবাহ লেখা ছিল, কিন্তু রনু চোখ বন্ধ করে সেই মেয়েকে দেখতে গেলেই তখন সে দেখে তার সামনে শুধুমাত্র বারবার রিহার মেয়েই ভেসে আসছিল। যদি আমি আমার ছেলের ভবিষ্যৎ দেখতে পারি তাহলে তা বদলাতেও পারবো। আমি ওই মেয়েকে ছাড়বো না। এই বলে রুনু কিছু গুন্ডাকে রিহার বাসায় সোহানাকে মারতে পাঠায়, কিন্তু সেই গুন্ডা অনেক চেষ্টা করার পরও সোহানাকে কিছুই করতে পারে না। আর রুনু সাহেবের কাছে এসে এটা বলে যে সে সোহানাকে মেরে ফেলেছে। এইটা শুনে রুনু সাহেব অনেক খুশি হয়, আর সে গুন্ডাকে অনেক টাকা দেয়। এভাবেই সময় কেটে যায়। সোহানা বড় হয়ে যায়। বড় হওয়ার সাথে সাথে সোহানা অনেক সুন্দর হয়। এখানে রুনুর ছেলে রাহুলও বড় হয়ে যায়। এক দিনের কথা, রিহা মারা যায়। মায়ের মৃত্যুর জন্য সোহানা অনেক মন খারাপ করে থাকে। বেচারা সোহানা মন্দিরের সিঁড়িতে বসে কান্না করতে লাগে। তখনই লাল রঙের এক গাড়ি এসে গাছের সাথে বাড়ি খায়। সোহানা গাড়ির সামনে গিয়ে দেখে রাহুল বেহুশ হয়ে পড়ে আছে এবং তার মাথায় আঘাত লেগেছে। সোহানা রাহুলকে ঘরে নিয়ে আসে আর তার আঘাতের জায়গায় ব্যান্ডেজ করে দেয়। আমি এখানে কিভাবে এসেছি? আমি এখানে কেন? আপনাকে এখানে আমি এনেছি। আপনি অনেক ব্যথা পেয়েছিলেন। আপনি যেখানে বেহুশ হয়ে পড়েছিলেন, আপনার আঘাত কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার এই উপকারের কথা কখনো ভুলবো না। আচ্ছা, আমি যাই। আমার মা ঘরে চিন্তা করছে। এটা বলে রাহুল ঘরে ফিরে আসে। রাহুলের মা রাহুলকে দেখে বলে, আরে বাবা রাহুল, তুমি ব্যথা পেয়েছো কি করে? কিছু না মা, ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। এইটা বলে রাহুল নিজের রুমে চলে যায়। বারবার সে সুহানার কথাই ভাবতে লাগে। তার চোখের সামনে বারবার সুহানাকেই দেখছিল। তার পরের দিন আবার সে সুহানার বাসায় আসে আর বলে, আমার আপনাকে অনেক ভালো লাগে। আমি আপনাকে বিয়ে করতে চাই। দয়া করে আপনি আমাকে না করবেন না। আমি আপনাকে অনেক ভালোবাসি। সুহানা রাহুলের প্রস্তাবে রাজি হয়ে যায় এবং তাকে বিয়ে করতেও রাজি হয়ে যায়। পরের দিন তারা মন্দিরে গিয়ে বিয়ে করে। রাহুল সুহানাকে ঘরে নিয়ে আসে। মা, এটা সোহানা। আমরা দুজনে বিয়ে করেছি। আপনি আমাদের দোয়া করবেন। দোয়া তো আমি দিবই বাবা, কিন্তু এই মেয়েকে কোথা থেকে এসেছে, কোথায় থাকে, এর মা বাবা কে? এর মধ্যেই সোহানা নিজের সব কথা বলে। সোহানার কথা শুনে রেনু অবাক হয়ে যায় এবং ভাবতে লাগে, অনেক বছর আগে সেই ভবিষ্যৎকে আমি বদলাতে চেয়েছি, আর সেই ভবিষ্যৎ আমার সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু আমি হার মানব না। এই মেয়েকে আমি ছাড়ব না। এটা ভেবে রেনু বলে, যাও বাবা, নিজের ঘরে যাও, তোমরা আরাম করো। কিছুদিন পর রাহুল তার ব্যবসার কাজে বিদেশ চলে যায়। তখন রুনু নিজের রং দেখানো শুরু করে। সোহানার বাচ্চা,
সারাদিন আয়নার সামনে নিজের রূপই দেখতে থাকিস? একটু বাইরে আয়। আপনার কি কাজ করে দিতে হবে? আমি আপনার সব কাজ করে দিচ্ছি এক্ষুনি। এইভাবে বলছিস মনে হয় ঘরের সব কাজ তুইই করিস। ওই রুমে অনেক ময়লা, গিয়ে পরিষ্কার কর। ঠিক আছে মা, আমি এখনই করে দিচ্ছি। আর সুহানা যখনই পরিষ্কার করতে যায়, রুনু বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর সুহানার মনে পড়ে পরিষ্কার করার জন্য সে ঝাড়ু আনেনি, আর সে যখনই দরজা খুলতে যায় তখন দরজা বন্ধ থাকে। আর এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। আরে, এই দরজা খুলছে না কেন? মা, যদি আপনি বাইরে থাকেন তাহলে দরজাটা একটু খুলে দেন। তখন রুনু বাইরে থেকে বলতে থাকে, তোর যোগ্যতা এই রুমে থাকারই, এখন থেকে তুই সব সময় এখানেই থাকবি। এটা বলে রুনু সেখান থেকে চলে যায়। 3 দিন পর সুহানায় ক্ষুধায় খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল, তার দম বন্ধ হয়ে আসছিল। মা, দরজাটা খুলুন, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি এরকম কি করেছি যে আপনি আমার সাথে এমন করছেন? যদি আমার দ্বারা কোনো ভুল হয় তো আমাকে মাফ করে দিন। আমি আর এখানে থাকতে পারছি না মা। তুই আমার ছেলেকে নিজের জালে ফাঁসিয়ে বিয়ে করেছিস, এটাই তোর বড় দোষ। এখন থেকে তুই এখানেই থাকবি। আর এখন তো তোর মাথায় আক্কেল আসা দরকার, এখনো সময় আছে। যা, না হয় এর চেয়েও খারাপ অবস্থা হবে। মা, আমি বুঝতে পারছি না আপনি আমার সাথে কেন এমন করছেন, কিন্তু আপনি আমার উপরে যতই অত্যাচার করেন না কেন, আমি রাহুলের স্ত্রী। যে পর্যন্ত রাহুল আমাকে না ছাড়বে আমি এই ঘর ছেড়ে কোথাও যাব না। সুহানার এই কথা শুনে রুনু রাগ হয়ে নিজের রুমে চলে যায়। আর সে কিছুদিন পর্যন্ত সুহানার উপরে অনেক অত্যাচার করেছে, তাকে মারতো, কিন্তু তবুও সুহানা এসব সহ্য করে চুপচাপ থাকে। রুনু এটা বুঝতে পারে যে সে যতই যাই করুক না কেন, সুহানা এই ঘর ছেড়ে যাবে না। এত বেশরম, এত অত্যাচার করছি তাও ঘর ছেড়ে যাওয়ার কোনো নাম গন্ধ নাই। এখন আমি কি করব? রাহুল আসার আগেই তো একে ঘর থেকে বের করতেই হবে। এটা বলে রুনু সুহানাকে ডাক দেয় আর বলে, আরে ওই মহারানী, সাজাসাজি হয়ে গেছে তো? বাজারে গিয়ে সবজি নিয়ে আয়। তোর তো কোনো কিছুই খেয়াল নেই, ঘরে সবজি শেষ হয়ে গিয়েছে। কিন্তু মা, আমি তো একটু আগেই দেখেছি ঘরে অনেক সবজি আছে। এখন তুই কি আমাকে বাসি সবজি খাওয়াবি নাকি? আমি যখন তোকে বলেছি তার মানে তোকে কিনেই আনতে হবে। এই সব কথা কি তোর কানে যায়নি? ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি। কিন্তু তারপরে তারা বের হয়ে যায়, কিন্তু রুনু বাজারে যাওয়ার বদলে ঘন জঙ্গলে যায়। এর মধ্যেই সুহানা বলে, মা, আমরা তো বাজারে যাচ্ছি, কিন্তু এটা কোথায় নিয়ে এসেছেন? আমার একটু ঘুরতে ইচ্ছা করছিল, তাই এখানে এসেছি। তখন তারা দুইজন পাহাড়ের কাছে যায়। পাহাড় থেকে নিচে দেখতে কত ভালো লাগছে। সুহানা, তুই এসে দেখ। রেনুর কথা শুনে সুহানাও পাহাড়ের সামনে এসে দেখতে লাগে, কিন্তু রেনু সুহানাকে ধাক্কা মেরে দেয় আর তারপরে জলদি করে বাসায় চলে আসে আর বলে, যাই হোক, এখন তো পিছুটা ছুটছে, ভালো করেছি আমি ওকে পাহাড় থেকে ধাক্কা মেরেছি। কিন্তু যখন সুহানা পাহাড় থেকে পড়তে লাগে তখন তার পাখা চলে আসে এবং সে উড়তে পারে। আরে, আরে, এটা কি হচ্ছে? আমি উড়ছি কিভাবে? যখনই আমি পাহাড় থেকে পড়ে গেলাম আমি উঠতে পারছি। আমার পাখনা কোথা থেকে আসলো? আর যখনই সুহানা মাটিতে এসে দাঁড়ায় তখন ওর হাতে একটি জাদুর লাঠি আসে। আমি তো কিছুই বুঝতে পারছি না। এর মধ্যে সেখানে এক পরী চলে আসে আর বলে, সুহানা, আমি পরী দেশ থেকে পরীমাতা এসেছি, আর আমি তোমাকে বলছি কারণ তুমি একটি পরী, তাই তোমার কাছে জাদুর পাখা এবং লাঠি আছে। আপনি এটা কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। অনেক বছর আগে পরীর দেশে সব পরীর হাসি খুশি ভাব ছিল, কিন্তু একদিন পেতনি পরীদের উপরে হামলা করে। কিছু পরী জালে আটকে পড়ে আর বাকি পরীকে জালে আটকিয়ে তারা
ফেলে দেয়। তখন আমরা পরীরা কিছু বুঝতে পারছিলাম না, তাই আমরা তোমাকে পৃথিবীতে রেখে যাই। কিন্তু সুহানা, এখন পরীর দেশের সবকিছু ঠিক হয়ে গেছে, আর তুমি তোমার জাদুর শক্তি তুমি পেয়ে গিয়েছো। এর জন্য আমরা চাচ্ছি তুমি আমাদের সাথে পরীর দেশে চলো। এরপর সুহানা পরীর দেশে যায়, যেখানে সব পরীরা সুহানাকে দেখে খুশি হয়ে যায়। অন্ধকার রাতের কান্না করা এক বাচ্চাকে মন্দিরের সিঁড়িতে রেখে যায়। সকাল হতেই রিহা নামের এক মহিলা মন্দির পরিষ্কার করতে আসে। তখন মন্দিরের সিঁড়িতে বাচ্চাকে দেখে কোলে নিয়ে আর বলে, আহারে, কে এই বাচ্চাটা? আর এই বাচ্চাটাই বা কার? আশেপাশের মানুষকেও জিজ্ঞাসা করে, আর তারা মানা করে দেয় যে তারা এই বাচ্চাকে জানে না। রিহারও এই পৃথিবীতে কেউ নাই, আর সে এই বাচ্চাকে ঘরে নিয়ে আসে, আর সে তার একটা নাম দেয় সুহানা, আর তার খেয়ালও রাখে। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। একদিনের কথা, এক বড় গাড়িতে রুনু নামের এক মহিলা রিহার বাড়িতে আসে আর বলে, এখানে কোনো বাচ্চা আছে? হ্যাঁ, আছে তো, একটি বাচ্চা আছে। কিন্তু আপনি কিভাবে জানলেন? আমাকে একজন মহিলা বলেছিল। আমি এই বাচ্চাকে পালক নিতে এসেছি। না সাহেব, আমি এই বাচ্চাকে আপনাকে পালক দিতে পারবো না। ওকে ছাড়া আমার এই দুনিয়াতে কেউ নেই। আমাকে মাফ করবেন। আপনি এখন এখান থেকে যেতে পারেন। এসব কথা শুনে রুনু ঘরে এসে পড়ে, আর ঘরে এসে সে ভাবতে থাকে, রুনু অনেক ধনী হওয়ার পাশাপাশি মানুষের ভবিষ্যতও বলতে পারতেন, আর সে তার একমাত্র ছেলে রাহুলের ভবিষ্যতও দেখেছে। রাহুলের ভাগ্যে এক গরিব মেয়ের সাথে বিবাহ লেখা ছিল, কিন্তু রনু চোখ বন্ধ করে সেই মেয়েকে দেখতে গেলেই তখন সে দেখে তার সামনে শুধুমাত্র বারবার রিহার মেয়েই ভেসে আসছিল। যদি আমি আমার ছেলের ভবিষ্যৎ দেখতে পারি, তাহলে তা বদলাতেও পারবো। আমি ওই মেয়েকে ছাড়বো না। এই বলে রুনু কিছু গুন্ডাকে রিহার বাসায় সোহানাকে মারতে পাঠায়, কিন্তু সেই গুন্ডা অনেক চেষ্টা করার পরও সোহানাকে কিছুই করতে পারে না। আর রুনু সাহেবের কাছে এসে এটা বলে যে সে সোহানাকে মেরে ফেলেছে। এইটা শুনে রুনু সাহেব অনেক খুশি হয়, আর সে গুন্ডাকে অনেক টাকা দেয়। এভাবেই সময় কেটে যায়। সোহানা বড় হয়ে যায়। বড় হওয়ার সাথে সাথে সোহানা অনেক সুন্দর হয়। এখানে রুনুর ছেলে রাহুলও বড় হয়ে যায়। একদিনের কথা, রিহা মারা যায়। মায়ের মৃত্যুর জন্য সোহানা অনেক মন খারাপ করে থাকে। বেচারা সোহানা মন্দিরের সিঁড়িতে বসে কান্না করতে লাগে। তখনই লাল রঙের এক গাড়ি এসে গাছের সাথে বাড়ি খায়। সোহানা গাড়ির সামনে গিয়ে দেখে রাহুল বেহুশ হয়ে পড়ে আছে এবং তার মাথায় আঘাত লেগেছে। সোহানা রাহুলকে ঘরে নিয়ে আসে আর তার আঘাতের জায়গায় ব্যান্ডেজ করে দেয়। আমি এখানে কিভাবে এসেছি? আমি এখানে কেন? আপনাকে এখানে আমি এনেছি। আপনি অনেক ব্যথা পেয়েছিলেন। আপনি যেখানে বেহুশ হয়ে পড়েছিলেন, আপনার আঘাত কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার এই উপকারের কথা কখনো ভুলবো না। আচ্ছা, আমি যাই। আমার মা ঘরে চিন্তা করছে। এটা বলে রাহুল ঘরে ফিরে আসে। রাহুলের মা রাহুলকে দেখে বলে, আরে বাবা রাহুল, তুমি ব্যথা পেয়েছো কি করে? কিছু না মা, ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। এটা বলে রাহুল নিজের রুমে চলে যায়। বারবার সে সুহানার কথাই ভাবতে লাগে। তার চোখের সামনে বারবার সুহানাকেই দেখছিল। তার পরের দিন আবার সে সুহানার বাসায় আসে আর বলে, আমার আপনাকে অনেক ভালো লাগে। আমি আপনাকে বিয়ে করতে চাই। দয়া করে আপনি আমাকে না করবেন না। আমি আপনাকে অনেক ভালোবাসি। সুহানা রাহুলের প্রস্তাবে রাজি হয়ে যায় এবং তাকে বিয়ে করতেও রাজি হয়ে যায়। পরের দিন তারা মন্দিরে গিয়ে বিয়ে করে। রাহুল সুহানাকে ঘরে নিয়ে আসে। মা, এটা সোহানা। আমরা দুজনে বিয়ে করেছি। আপনি আমাদের দোয়া করবেন। দোয়া তো আমি দিবই বাবা, কিন্তু এই মেয়েকে কোথা থেকে এসেছে, কোথায় থাকে, এর মা বাবা কে? এর মধ্যেই সোহানা নিজের সব কথা বলে। সোহানার কথা শুনে রেনু
অবাক হয়ে যায় এবং ভাবতে লাগে, অনেক বছর আগে সেই ভবিষ্যৎকে আমি বদলাতে চেয়েছি, আর সেই ভবিষ্যৎ আমার সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু আমি হার মানব না, এই মেয়েকে আমি ছাড়ব না। এটা ভেবে রেনু বলে, যাও বাবা, নিজের ঘরে যাও, তোমরা আরাম করো। কিছুদিন পর রাহুল তার ব্যবসার কাজে বিদেশ চলে যায়। তখন রুনু নিজের রং দেখানো শুরু করে। সোহানার বাচ্চা, সারাদিন আয়নার সামনে নিজের রূপই দেখতে থাকিস, একটু বাইরে আয়। আপনার কি কাজ করে দিতে হবে? আমি আপনার সব কাজ করে দিচ্ছি এক্ষুনি। এইভাবে বলছিস মনে হয় ঘরের সব কাজ তুইই করিস। ওই রুমে অনেক ময়লা, গিয়ে পরিষ্কার কর। ঠিক আছে মা, আমি এখনই করে দিচ্ছি। আর সুহানা যখনই পরিষ্কার করতে যায়, রুনু বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর সুহানার মনে পড়ে পরিষ্কার করার জন্য সে ঝাড়ু আনেনি, আর সে যখনই দরজা খুলতে যায় তখন দরজা বন্ধ থাকে। আর এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। আরে, এই দরজা খুলছে না কেন? মা, যদি আপনি বাইরে থাকেন তাহলে দরজাটা একটু খুলে দেন। তখন রুনু বাইরে থেকে বলতে থাকে, তোর যোগ্যতা এই রুমে থাকারই, এখন থেকে তুই সব সময় এখানেই থাকবি। এটা বলে রুনু সেখান থেকে চলে যায়। 3 দিন পর সোহানায় ক্ষুধায় খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল, তার দম বন্ধ হয়ে আসছিল। মা, দরজাটা খুলুন, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি এরকম কি করেছি যে আপনি আমার সাথে এমন করছেন? যদি আমার দ্বারা কোনো ভুল হয় তো আমাকে মাফ করে দিন। আমি আর এখানে থাকতে পারছি না মা। তুই আমার ছেলেকে নিজের জালে ফাঁসিয়ে বিয়ে করেছিস, এটাই তোর বড় দোষ। এখন থেকে তুই এখানেই থাকবি। আর এখন তো তোর মাথায় আক্কেল আসা দরকার, এখনো সময় আছে। যা, না হয় এর চেয়েও খারাপ অবস্থা হবে। মা, আমি বুঝতে পারছি না আপনি আমার সাথে কেন এমন করছেন, কিন্তু আপনি আমার উপরে যতই অত্যাচার করেন না কেন, আমি রাহুলের স্ত্রী। যে পর্যন্ত রাহুল আমাকে না ছাড়বে আমি এই ঘর ছেড়ে কোথাও যাব না। সোহানার এই কথা শুনে রুনু রাগ হয়ে নিজের রুমে চলে যায়। আর সে কিছুদিন পর্যন্ত সোহানার উপরে অনেক অত্যাচার করেছে, তাকে মারতো, কিন্তু তবুও সোহানা এসব সহ্য করে চুপচাপ থাকে। রুনু এটা বুঝতে পারে যে সে যতই যাই করুক না কেন, সোহানা এই ঘর ছেড়ে যাবে না। এত বেশরম, এত অত্যাচার করছি তাও ঘর ছেড়ে যাওয়ার কোনো নাম গন্ধ নাই। এখন আমি কি করব? রাহুল আসার আগেই তো একে ঘর থেকে বের করতেই হবে। এটা বলে রুনু সোহানাকে ডাক দেয় আর বলে, আরে ওই মহারানী, সাজাসাজি হয়ে গেছে তো? বাজারে গিয়ে সবজি নিয়ে আয়। তোর তো কোনো কিছুই খেয়াল নেই, ঘরে সবজি শেষ হয়ে গিয়েছে। কিন্তু মা, আমি তো একটু আগেই দেখেছি ঘরে অনেক সবজি আছে। এখন তুই কি আমাকে বাসি সবজি খাওয়াবি নাকি? আমি যখন তোকে বলেছি তার মানে তোকে কিনেই আনতে হবে। এই সব কথা কি তোর কানে যায়নি? ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি। কিন্তু তারপরে তারা বের হয়ে যায়, কিন্তু রুনু বাজারে যাওয়ার বদলে ঘন জঙ্গলে যায়। এর মধ্যেই সোহানা বলে, মা, আমরা তো বাজারে যাচ্ছি, কিন্তু এটা কোথায় নিয়ে এসেছেন? আমার একটু ঘুরতে ইচ্ছা করছিল, তাই এখানে এসেছি। তখন তারা দুইজন পাহাড়ের কাছে যায়। পাহাড় থেকে নিচে দেখতে কত ভালো লাগছে। সোহানা, তুই এসে দেখ। রেনুর কথা শুনে সোহানাও পাহাড়ের সামনে এসে দেখতে লাগে, কিন্তু রেনু সোহানাকে ধাক্কা মেরে দেয় আর তারপরে জলদি করে বাসায় চলে আসে আর বলে, যাই হোক, এখন তো পিছুটা ছুটছে, ভালো করেছি আমি ওকে পাহাড় থেকে ধাক্কা মেরেছি। কিন্তু যখন সোহানা পাহাড় থেকে পড়তে লাগে তখন তার পাখা চলে আসে এবং সে উড়তে পারে। আরে আরে, এটা কি হচ্ছে? আমি উড়ছি কিভাবে? যখনই আমি পাহাড় থেকে পড়ে গেলাম আমি উঠতে পারছি, আমার পাখনা কোথা থেকে আসলো? আর যখনই সোহানা মাটিতে এসে দাঁড়ায় তখন ওর হাতে একটি জাদুর লাঠি আসে। আমি তো কিছুই বুঝতে পারছি না। এর মধ্যে সেখানে এক পরী চলে আসে আর বলে, সোহানা, আমি পরী দেশ থেকে পরীমাতা এসেছি,
আর আমি তোমাকে বলছি কারণ তুমি একটি পরী, তাই তোমার কাছে জাদুর পাখা এবং লাঠি আছে। আপনি এটা কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। অনেক বছর আগে পরীর দেশে সব পরীর হাসি খুশি ভাব ছিল, কিন্তু একদিন পেতনি পরীদের উপরে হামলা করে। কিছু পরী জালে আটকা পড়ে, আর বাকি পরীকে জালে আটকিয়ে তারা ফেলে দেয়। তখন আমরা পরীরা কিছু বুঝতে পারছিলাম না, তাই আমরা তোমাকে পৃথিবীতে রেখে যাই। কিন্তু সুহানা, এখন পরীর দেশের সবকিছু ঠিক হয়ে গেছে, আর তুমি তোমার জাদুর শক্তি তুমি পেয়ে গিয়েছো। এর জন্য আমরা চাচ্ছি তুমি আমাদের সাথে পরীর দেশে চলো। এরপর সোহানা পরীর দেশে যায়, যেখানে সব পরীরা সোহানাকে দেখে খুশি হয়ে যায়, আর সবাই হাসি খুশি ভাবে জীবন কাটাতে লাগলো।
অন্ধকার রাতের কান্না করা এক বাচ্চাকে মন্দিরের সিঁড়িতে রেখে যায়। সকাল হতেই রিহা নামের এক মহিলা মন্দির পরিষ্কার করতে আসে। তখন মন্দিরের সিঁড়িতে বাচ্চাকে দেখে কোলে নেয় আর বলে, আহারে, কে এই বাচ্চাটা? আর এই বাচ্চাটাই বা কার? আশেপাশের মানুষকেও জিজ্ঞাসা করে, আর তারা মানা করে দেয় যে তারা এই বাচ্চাকে জানে না। রেহারও এই পৃথিবীতে কেউ নাই, আর সে এই বাচ্চাকে ঘরে নিয়ে আসে, আর সে তার একটা নাম দেয় সুহানা, আর তার খেয়ালও রাখে। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। একদিনের কথা, এক বড় গাড়িতে রুনু নামের এক মহিলা রিহার বাড়িতে আসে আর বলে, এখানে কোনো বাচ্চা আছে? হ্যাঁ, আছে তো, একটি বাচ্চা আছে। কিন্তু আপনি কিভাবে জানলেন? আমাকে একজন মহিলা বলেছিল। আমি এই বাচ্চাকে পালক নিতে এসেছি। না সাহেব, আমি এই বাচ্চাকে আপনাকে পালক দিতে পারবো না। ওকে ছাড়া আমার এই দুনিয়াতে কেউ নেই। আমাকে মাফ করবেন। আপনি এখন এখান থেকে যেতে পারেন। এসব কথা শুনে রুনু ঘরে এসে পড়ে, আর ঘরে এসে সে ভাবতে থাকে, রুনু অনেক ধনী হওয়ার পাশাপাশি মানুষের ভবিষ্যতও বলতে পারতেন, আর সে তার একমাত্র ছেলে রাহুলের ভবিষ্যতও দেখেছে। রাহুলের ভাগ্যে এক গরিব মেয়ের সাথে বিবাহ লেখা ছিল, কিন্তু রনু চোখ বন্ধ করে সেই মেয়েকে দেখতে গেলেই তখন সে দেখে তার সামনে শুধুমাত্র বারবার রিহার মেয়েই ভেসে আসছিল। যদি আমি আমার ছেলের ভবিষ্যৎ দেখতে পারি তাহলে তা বদলাতেও পারবো। আমি ওই মেয়েকে ছাড়বো না। এই বলে রুনু কিছু গুন্ডাকে রিহার বাসায় সোহানাকে মারতে পাঠায়, কিন্তু সেই গুন্ডা অনেক চেষ্টা করার পরও সোহানাকে কিছুই করতে পারে না। আর রুনু সাহেবের কাছে এসে এটা বলে যে সে সোহানাকে মেরে ফেলেছে। এইটা শুনে রুনু সাহেব অনেক খুশি হয়, আর সে গুন্ডাকে অনেক টাকা দেয়। এভাবেই সময় কেটে যায়। সোহানা বড় হয়ে যায়। বড় হওয়ার সাথে সাথে সোহানা অনেক সুন্দর হয়। এখানে রুনুর ছেলে রাহুলও বড় হয়ে যায়। একদিনের কথা, রিহা মারা যায়। মায়ের মৃত্যুর জন্য সোহানা অনেক মন খারাপ করে থাকে। বেচারা সোহানা মন্দিরের সিঁড়িতে বসে কান্না করতে লাগে। তখনই লাল রঙের এক গাড়ি এসে গাছের সাথে বাড়ি খায়। সোহানা গাড়ির সামনে গিয়ে দেখে রাহুল বেহুশ হয়ে পড়ে আছে এবং তার মাথায় আঘাত লেগেছে। সোহানা রাহুলকে ঘরে নিয়ে আসে আর তার আঘাতের জায়গায় ব্যান্ডেজ করে দেয়। আমি এখানে কিভাবে এসেছি? আমি এখানে কেন? আপনাকে এখানে আমি এনেছি। আপনি অনেক ব্যথা পেয়েছিলেন। আপনি যেখানে বেহুশ হয়ে পড়েছিলেন, আপনার আঘাত কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার এই উপকারের কথা কখনো ভুলবো না। আচ্ছা, আমি যাই। আমার মা ঘরে চিন্তা করছে। এটা বলে রাহুল ঘরে ফিরে আসে। রাহুলের মা রাহুলকে দেখে বলে, আরে বাবা রাহুল, তুমি ব্যথা পেয়েছো কি করে? কিছু না মা, ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। এইটা বলে রাহুল নিজের রুমে চলে যায়। বারবার সে সুহানার কথাই ভাবতে লাগে। তার চোখের সামনে বারবার সুহানাকেই দেখছিল। তার পরের দিন আবার সে সুহানার বাসায় আসে আর বলে, আমার আপনাকে অনেক ভালো লাগে। আমি আপনাকে বিয়ে করতে চাই। দয়া করে আপনি আমাকে না করবেন না। আমি আপনাকে অনেক ভালোবাসি। সুহানা রাহুলের প্রস্তাবে রাজি হয়ে যায় এবং তাকে বিয়ে করতেও রাজি হয়ে যায়। পরের দিন তারা মন্দিরে গিয়ে বিয়ে করে। রাহুল সুহানাকে ঘরে নিয়ে আসে। মা, এটা সোহানা। আমরা দুজনে বিয়ে করেছি। আপনি আমাদের দোয়া করবেন। দোয়া তো আমি দিবই বাবা, কিন্তু এই মেয়েকে কোথা থেকে এসেছে, কোথায় থাকে, এর মা বাবা কে? এর মধ্যেই সোহানা নিজের সব কথা বলে। সোহানার কথা শুনে রেনু অবাক হয়ে যায় এবং ভাবতে লাগে, অনেক বছর আগে সেই ভবিষ্যৎকে আমি বদলাতে চেয়েছি, আর সেই ভবিষ্যৎ আমার সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু আমি হার মানব না। এই মেয়েকে আমি ছাড়ব না। এটা ভেবে রেনু বলে, যাও বাবা, নিজের ঘরে যাও, তোমরা আরাম করো। কিছুদিন পর রাহুল তার ব্যবসার কাজে বিদেশ চলে যায়। তখন রুনু নিজের রং দেখানো শুরু করে। সোহানার বাচ্চা,
সারাদিন আয়নার সামনে নিজের রূপই দেখতে থাকিস? একটু বাইরে আয়। আপনার কি কাজ করে দিতে হবে? আমি আপনার সব কাজ করে দিচ্ছি এক্ষুনি। এইভাবে বলছিস মনে হয় ঘরের সব কাজ তুইই করিস। ওই রুমে অনেক ময়লা, গিয়ে পরিষ্কার কর। ঠিক আছে মা, আমি এখনই করে দিচ্ছি। আর সুহানা যখনই পরিষ্কার করতে যায়, রুনু বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর সুহানার মনে পড়ে পরিষ্কার করার জন্য সে ঝাড়ু আনেনি, আর সে যখনই দরজা খুলতে যায় তখন দরজা বন্ধ থাকে। আর এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। আরে, এই দরজা খুলছে না কেন? মা, যদি আপনি বাইরে থাকেন তাহলে দরজাটা একটু খুলে দেন। তখন রুনু বাইরে থেকে বলতে থাকে, তোর যোগ্যতা এই রুমে থাকারই, এখন থেকে তুই সব সময় এখানেই থাকবি। এটা বলে রুনু সেখান থেকে চলে যায়। 3 দিন পর সুহানায় ক্ষুধায় খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল, তার দম বন্ধ হয়ে আসছিল। মা, দরজাটা খুলুন, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি এরকম কি করেছি যে আপনি আমার সাথে এমন করছেন? যদি আমার দ্বারা কোনো ভুল হয় তো আমাকে মাফ করে দিন। আমি আর এখানে থাকতে পারছি না মা। তুই আমার ছেলেকে নিজের জালে ফাঁসিয়ে বিয়ে করেছিস, এটাই তোর বড় দোষ। এখন থেকে তুই এখানেই থাকবি। আর এখন তো তোর মাথায় আক্কেল আসা দরকার, এখনো সময় আছে। যা, না হয় এর চেয়েও খারাপ অবস্থা হবে। মা, আমি বুঝতে পারছি না আপনি আমার সাথে কেন এমন করছেন, কিন্তু আপনি আমার উপরে যতই অত্যাচার করেন না কেন, আমি রাহুলের স্ত্রী। যে পর্যন্ত রাহুল আমাকে না ছাড়বে আমি এই ঘর ছেড়ে কোথাও যাব না। সুহানার এই কথা শুনে রুনু রাগ হয়ে নিজের রুমে চলে যায়। আর সে কিছুদিন পর্যন্ত সুহানার উপরে অনেক অত্যাচার করেছে, তাকে মারতো, কিন্তু তবুও সুহানা এসব সহ্য করে চুপচাপ থাকে। রুনু এটা বুঝতে পারে যে সে যতই যাই করুক না কেন, সুহানা এই ঘর ছেড়ে যাবে না। এত বেশরম, এত অত্যাচার করছি তাও ঘর ছেড়ে যাওয়ার কোনো নাম গন্ধ নাই। এখন আমি কি করব? রাহুল আসার আগেই তো একে ঘর থেকে বের করতেই হবে। এটা বলে রুনু সুহানাকে ডাক দেয় আর বলে, আরে ওই মহারানী, সাজাসাজি হয়ে গেছে তো? বাজারে গিয়ে সবজি নিয়ে আয়। তোর তো কোনো কিছুই খেয়াল নেই, ঘরে সবজি শেষ হয়ে গিয়েছে। কিন্তু মা, আমি তো একটু আগেই দেখেছি ঘরে অনেক সবজি আছে। এখন তুই কি আমাকে বাসি সবজি খাওয়াবি নাকি? আমি যখন তোকে বলেছি তার মানে তোকে কিনেই আনতে হবে। এই সব কথা কি তোর কানে যায়নি? ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি। কিন্তু তারপরে তারা বের হয়ে যায়, কিন্তু রুনু বাজারে যাওয়ার বদলে ঘন জঙ্গলে যায়। এর মধ্যেই সুহানা বলে, মা, আমরা তো বাজারে যাচ্ছি, কিন্তু এটা কোথায় নিয়ে এসেছেন? আমার একটু ঘুরতে ইচ্ছা করছিল, তাই এখানে এসেছি। তখন তারা দুইজন পাহাড়ের কাছে যায়। পাহাড় থেকে নিচে দেখতে কত ভালো লাগছে। সুহানা, তুই এসে দেখ। রেনুর কথা শুনে সুহানাও পাহাড়ের সামনে এসে দেখতে লাগে, কিন্তু রেনু সুহানাকে ধাক্কা মেরে দেয় আর তারপরে জলদি করে বাসায় চলে আসে আর বলে, যাই হোক, এখন তো পিছুটা ছুটছে, ভালো করেছি আমি ওকে পাহাড় থেকে ধাক্কা মেরেছি। কিন্তু যখন সুহানা পাহাড় থেকে পড়তে লাগে তখন তার পাখা চলে আসে এবং সে উড়তে পারে। আরে আরে, এটা কি হচ্ছে? আমি উড়ছি কিভাবে? যখনই আমি পাহাড় থেকে পড়ে গেলাম আমি উঠতে পারছি। আমার পাখনা কোথা থেকে আসলো? আর যখনই সুহানা মাটিতে এসে দাঁড়ায় তখন ওর হাতে একটি জাদুর লাঠি আসে। আমি তো কিছুই বুঝতে পারছি না। এর মধ্যে সেখানে এক পরী চলে আসে আর বলে, সুহানা, আমি পরী দেশ থেকে পরীমাতা এসেছি, আর আমি তোমাকে বলছি কারণ তুমি একটি পরী, তাই তোমার কাছে জাদুর পাখা এবং লাঠি আছে। আপনি এটা কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। অনেক বছর আগে পরীর দেশে সব পরীর হাসি খুশি ভাব ছিল, কিন্তু একদিন পেতনি পরীদের উপরে হামলা করে। কিছু পরী জালে আটকে পড়ে আর বাকি পরীকে জালে আটকিয়ে তারা
ফেলে দেয়। তখন আমরা পরীরা কিছু বুঝতে পারছিলাম না, তাই আমরা তোমাকে পৃথিবীতে রেখে যাই। কিন্তু সুহানা, এখন পরীর দেশের সবকিছু ঠিক হয়ে গেছে, আর তুমি তোমার জাদুর শক্তি তুমি পেয়ে গিয়েছো। এর জন্য আমরা চাচ্ছি তুমি আমাদের সাথে পরীর দেশে চলো। এরপর সুহানা পরীর দেশে যায়, যেখানে সব পরীরা সুহানাকে দেখে খুশি হয়ে যায়, আর সবাই হাসি খুশি ভাবে জীবন কাটাতে লাগলো। অন্ধকার রাতের কান্না করা এক বাচ্চাকে মন্দিরের সিঁড়িতে রেখে যায়। সকাল হতেই রিহা নামের এক মহিলা মন্দির পরিষ্কার করতে আসে। তখন মন্দিরের সিঁড়িতে বাচ্চাকে দেখে কোলে নিয়ে আর বলে, আহারে, কে এই বাচ্চাটা? আর এই বাচ্চাটাই বা কার? আশেপাশের মানুষকেও জিজ্ঞাসা করে, আর তারা মানা করে দেয় যে তারা এই বাচ্চাকে জানে না। রিহারও এই পৃথিবীতে কেউ নাই, আর সে এই বাচ্চাকে ঘরে নিয়ে আসে, আর সে তার একটা নাম দেয় সুহানা, আর তার খেয়ালও রাখে। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। একদিনের কথা, এক বড় গাড়িতে রুনু নামের এক মহিলা রিহার বাড়িতে আসে আর বলে, এখানে কোনো বাচ্চা আছে? হ্যাঁ, আছে তো, একটি বাচ্চা আছে। কিন্তু আপনি কিভাবে জানলেন? আমাকে একজন মহিলা বলেছিল। আমি এই বাচ্চাকে পালক নিতে এসেছি। না সাহেব, আমি এই বাচ্চাকে আপনাকে পালক দিতে পারবো না। ওকে ছাড়া আমার এই দুনিয়াতে কেউ নেই। আমাকে মাফ করবেন। আপনি এখন এখান থেকে যেতে পারেন। এসব কথা শুনে রুনু ঘরে এসে পড়ে, আর ঘরে এসে সে ভাবতে থাকে, রুনু অনেক ধনী হওয়ার পাশাপাশি মানুষের ভবিষ্যতও বলতে পারতেন, আর সে তার একমাত্র ছেলে রাহুলের ভবিষ্যতও দেখেছে। রাহুলের ভাগ্যে এক গরিব মেয়ের সাথে বিবাহ লেখা ছিল, কিন্তু রনু চোখ বন্ধ করে সেই মেয়েকে দেখতে গেলেই তখন সে দেখে তার সামনে শুধুমাত্র বারবার রিহার মেয়েই ভেসে আসছিল। যদি আমি আমার ছেলের ভবিষ্যৎ দেখতে পারি, তাহলে তা বদলাতেও পারবো। আমি ওই মেয়েকে ছাড়বো না। এই বলে রুনু কিছু গুন্ডাকে রিহার বাসায় সোহানাকে মারতে পাঠায়, কিন্তু সেই গুন্ডা অনেক চেষ্টা করার পরও সোহানাকে কিছুই করতে পারে না। আর রুনু সাহেবের কাছে এসে এটা বলে যে সে সোহানাকে মেরে ফেলেছে। এইটা শুনে রুনু সাহেব অনেক খুশি হয়, আর সে গুন্ডাকে অনেক টাকা দেয়। এভাবেই সময় কেটে যায়। সোহানা বড় হয়ে যায়। বড় হওয়ার সাথে সাথে সোহানা অনেক সুন্দর হয়। এখানে রুনুর ছেলে রাহুলও বড় হয়ে যায়। একদিনের কথা, রিহা মারা যায়। মায়ের মৃত্যুর জন্য সোহানা অনেক মন খারাপ করে থাকে। বেচারা সোহানা মন্দিরের সিঁড়িতে বসে কান্না করতে লাগে। তখনই লাল রঙের এক গাড়ি এসে গাছের সাথে বাড়ি খায়। সোহানা গাড়ির সামনে গিয়ে দেখে রাহুল বেহুশ হয়ে পড়ে আছে এবং তার মাথায় আঘাত লেগেছে। সোহানা রাহুলকে ঘরে নিয়ে আসে আর তার আঘাতের জায়গায় ব্যান্ডেজ করে দেয়। আমি এখানে কিভাবে এসেছি? আমি এখানে কেন? আপনাকে এখানে আমি এনেছি। আপনি অনেক ব্যথা পেয়েছিলেন। আপনি যেখানে বেহুশ হয়ে পড়েছিলেন, আপনার আঘাত কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার এই উপকারের কথা কখনো ভুলবো না। আচ্ছা, আমি যাই। আমার মা ঘরে চিন্তা করছে। এটা বলে রাহুল ঘরে ফিরে আসে। রাহুলের মা রাহুলকে দেখে বলে, আরে বাবা রাহুল, তুমি ব্যথা পেয়েছো কি করে? কিছু না মা, ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। এটা বলে রাহুল নিজের রুমে চলে যায়। বারবার সে সুহানার কথাই ভাবতে লাগে। তার চোখের সামনে বারবার সুহানাকেই দেখছিল। তার পরের দিন আবার সে সুহানার বাসায় আসে আর বলে, আমার আপনাকে অনেক ভালো লাগে। আমি আপনাকে বিয়ে করতে চাই। দয়া করে আপনি আমাকে না করবেন না। আমি আপনাকে অনেক ভালোবাসি। সুহানা রাহুলের প্রস্তাবে রাজি হয়ে যায় এবং তাকে বিয়ে করতেও রাজি হয়ে যায়। পরের দিন তারা মন্দিরে গিয়ে বিয়ে করে। রাহুল সুহানাকে ঘরে নিয়ে আসে। মা, এটা সোহানা। আমরা দুজনে বিয়ে করেছি। আপনি আমাদের দোয়া করবেন। দোয়া তো আমি দিবই বাবা, কিন্তু এই মেয়েকে কোথা থেকে এসেছে, কোথায় থাকে, এর মা বাবা কে? এর মধ্যেই সোহানা নিজের সব কথা বলে।
সুহানার কথা শুনে রেনু অবাক হয়ে যায় এবং ভাবতে লাগে, অনেক বছর আগে সেই ভবিষ্যৎকে আমি বদলাতে চেয়েছি, আর সেই ভবিষ্যৎ আমার সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু আমি হার মানব না, এই মেয়েকে আমি ছাড়ব না। এটা ভেবে রেনু বলে, যাও বাবা, নিজের ঘরে যাও, তোমরা আরাম করো। কিছুদিন পর রাহুল তার ব্যবসার কাজে বিদেশ চলে যায়। তখন রুনু নিজের রং দেখানো শুরু করে। সোহানার বাচ্চা, সারাদিন আয়নার সামনে নিজের রূপই দেখতে থাকিস, একটু বাইরে আয়। আপনার কি কাজ করে দিতে হবে? আমি আপনার সব কাজ করে দিচ্ছি এক্ষুনি। এইভাবে বলছিস মনে হয় ঘরের সব কাজ তুইই করিস। ওই রুমে অনেক ময়লা, গিয়ে পরিষ্কার কর। ঠিক আছে মা, আমি এখনই করে দিচ্ছি। আর সুহানা যখনই পরিষ্কার করতে যায়, রুনু বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর সুহানার মনে পড়ে পরিষ্কার করার জন্য সে ঝাড়ু আনেনি, আর সে যখনই দরজা খুলতে যায় তখন দরজা বন্ধ থাকে। আর এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। আরে, এই দরজা খুলছে না কেন? মা, যদি আপনি বাইরে থাকেন তাহলে দরজাটা একটু খুলে দেন। তখন রুনু বাইরে থেকে বলতে থাকে, তোর যোগ্যতা এই রুমে থাকারই, এখন থেকে তুই সব সময় এখানেই থাকবি। এটা বলে রুনু সেখান থেকে চলে যায়। 3 দিন পর সোহানায় ক্ষুধায় খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল, তার দম বন্ধ হয়ে আসছিল। মা, দরজাটা খুলুন, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি এরকম কি করেছি যে আপনি আমার সাথে এমন করছেন? যদি আমার দ্বারা কোনো ভুল হয় তো আমাকে মাফ করে দিন। আমি আর এখানে থাকতে পারছি না মা। তুই আমার ছেলেকে নিজের জালে ফাঁসিয়ে বিয়ে করেছিস, এটাই তোর বড় দোষ। এখন থেকে তুই এখানেই থাকবি। আর এখন তো তোর মাথায় আক্কেল আসা দরকার, এখনো সময় আছে। যা, না হয় এর চেয়েও খারাপ অবস্থা হবে। মা, আমি বুঝতে পারছি না আপনি আমার সাথে কেন এমন করছেন, কিন্তু আপনি আমার উপরে যতই অত্যাচার করেন না কেন, আমি রাহুলের স্ত্রী। যে পর্যন্ত রাহুল আমাকে না ছাড়বে আমি এই ঘর ছেড়ে কোথাও যাব না। সোহানার এই কথা শুনে রুনু রাগ হয়ে নিজের রুমে চলে যায়। আর সে কিছুদিন পর্যন্ত সোহানার উপরে অনেক অত্যাচার করেছে, তাকে মারতো, কিন্তু তবুও সোহানা এসব সহ্য করে চুপচাপ থাকে। রুনু এটা বুঝতে পারে যে সে যতই যাই করুক না কেন, সোহানা এই ঘর ছেড়ে যাবে না। এত বেশরম, এত অত্যাচার করছি তাও ঘর ছেড়ে যাওয়ার কোনো নাম গন্ধ নাই। এখন আমি কি করব? রাহুল আসার আগেই তো একে ঘর থেকে বের করতেই হবে। এটা বলে রুনু সোহানাকে ডাক দেয় আর বলে, আরে ওই মহারানী, সাজাসাজি হয়ে গেছে তো? বাজারে গিয়ে সবজি নিয়ে আয়। তোর তো কোনো কিছুই খেয়াল নেই, ঘরে সবজি শেষ হয়ে গিয়েছে। কিন্তু মা, আমি তো একটু আগেই দেখেছি ঘরে অনেক সবজি আছে। এখন তুই কি আমাকে বাসি সবজি খাওয়াবি নাকি? আমি যখন তোকে বলেছি তার মানে তোকে কিনেই আনতে হবে। এই সব কথা কি তোর কানে যায়নি? ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি। কিন্তু তারপরে তারা বের হয়ে যায়, কিন্তু রুনু বাজারে যাওয়ার বদলে ঘন জঙ্গলে যায়। এর মধ্যেই সোহানা বলে, মা, আমরা তো বাজারে যাচ্ছি, কিন্তু এটা কোথায় নিয়ে এসেছেন? আমার একটু ঘুরতে ইচ্ছা করছিল, তাই এখানে এসেছি। তখন তারা দুইজন পাহাড়ের কাছে যায়। পাহাড় থেকে নিচে দেখতে কত ভালো লাগছে। সোহানা, তুই এসে দেখ। রেনুর কথা শুনে সোহানাও পাহাড়ের সামনে এসে দেখতে লাগে, কিন্তু রেনু সোহানাকে ধাক্কা মেরে দেয় আর তারপরে জলদি করে বাসায় চলে আসে আর বলে, যাই হোক, এখন তো পিছুটা ছুটছে, ভালো করেছি আমি ওকে পাহাড় থেকে ধাক্কা মেরেছি। কিন্তু যখন সোহানা পাহাড় থেকে পড়তে লাগে তখন তার পাখা চলে আসে এবং সে উড়তে পারে। আরে আরে, এটা কি হচ্ছে? আমি উড়ছি কিভাবে? যখনই আমি পাহাড় থেকে পড়ে গেলাম আমি উঠতে পারছি, আমার পাখনা কোথা থেকে আসলো? আর যখনই সোহানা মাটিতে এসে দাঁড়ায় তখন ওর হাতে একটি জাদুর লাঠি আসে। আমি তো কিছুই বুঝতে পারছি না। এর মধ্যে সেখানে এক পরী চলে আসে আর বলে, সোহানা,
আমি পরিদেশ থেকে পরিমাতা এসেছি, আর আমি তোমাকে বলছি কারণ তুমি একটি পরী, তাই তোমার কাছে জাদুর পাখা এবং লাঠি আছে। আপনি এটা কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। অনেক বছর আগে পরীর দেশে সব পরীর হাসি খুশি ভাব ছিল, কিন্তু একদিন পেট অন্ধকার রাতের কান্না করা এক বাচ্চাকে মন্দিরের সিঁড়িতে রেখে যায়। সকাল হতেই রিহা নামের এক মহিলা মন্দির পরিষ্কার করতে আসে। তখন মন্দিরের সিঁড়িতে বাচ্চাকে দেখে কোলে নিয়ে আর বলে, আহারে, কে এই বাচ্চাটা? আর এই বাচ্চাটাই বা কার? আশেপাশের মানুষকেও জিজ্ঞাসা করে, আর তারা মানা করে দেয় যে তারা এই বাচ্চাকে জানে না। রিহারও এই পৃথিবীতে কেউ নাই, আর সে এই বাচ্চাকে ঘরে নিয়ে আসে, আর সে তার একটা নাম দেয় সুহানা, আর তার খেয়ালও রাখে। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। এক দিনের কথা, এক বড় গাড়িতে রুনু নামের এক মহিলা রিহার বাড়িতে আসে আর বলে, এখানে কোনো বাচ্চা আছে? হ্যাঁ, আছে তো, একটি বাচ্চা আছে। কিন্তু আপনি কিভাবে জানলেন? আমাকে একজন মহিলা বলেছিল। আমি এই বাচ্চাকে পালক নিতে এসেছি। না সাহেব, আমি এই বাচ্চাকে আপনাকে পালক দিতে পারবো না। ওকে ছাড়া আমার এই দুনিয়াতে কেউ নেই। আমাকে মাফ করবেন। আপনি এখন এখান থেকে যেতে পারেন। এসব কথা শুনে রুনু ঘরে এসে পড়ে, আর ঘরে এসে সে ভাবতে থাকে রুনু অনেক ধনী হওয়ার পাশাপাশি মানুষের ভবিষ্যতও বলতে পারতেন, আর সে তার একমাত্র ছেলে রাহুলের ভবিষ্যতও দেখেছে। রাহুলের ভাগ্যে এক গরিব মেয়ের সাথে বিবাহ লেখা ছিল, কিন্তু রনু চোখ বন্ধ করে সেই মেয়েকে দেখতে গেলেই তখন সে দেখে তার সামনে শুধুমাত্র বারবার রিহার মেয়েই ভেসে আসছিল। যদি আমি আমার ছেলের ভবিষ্যৎ দেখতে পারি তাহলে তা বদলাতেও পারবো। আমি ওই মেয়েকে ছাড়বো না। এই বলে রুনু কিছু গুন্ডাকে রিহার বাসায় সোহানাকে মারতে পাঠায়, কিন্তু সেই গুন্ডা অনেক চেষ্টা করার পরও সোহানাকে কিছুই করতে পারে না। আর রুনু সাহেবের কাছে এসে এটা বলে যে সে সোহানাকে মেরে ফেলেছে। এইটা শুনে রুনু সাহেব অনেক খুশি হয়, আর সে গুন্ডাকে অনেক টাকা দেয়। এভাবেই সময় কেটে যায়। সোহানা বড় হয়ে যায়। বড় হওয়ার সাথে সাথে সোহানা অনেক সুন্দর হয়। এখানে রুনুর ছেলে রাহুলও বড় হয়ে যায়। এক দিনের কথা, রিহা মারা যায়। মায়ের মৃত্যুর জন্য সোহানা অনেক মন খারাপ করে থাকে। বেচারা সোহানা মন্দিরের সিঁড়িতে বসে কান্না করতে লাগে। তখনই লাল রঙের এক গাড়ি এসে গাছের সাথে বাড়ি খায়। সোহানা গাড়ির সামনে গিয়ে দেখে রাহুল বেহুশ হয়ে পড়ে আছে এবং তার মাথায় আঘাত লেগেছে। সোহানা রাহুলকে ঘরে নিয়ে আসে আর তার আঘাতের জায়গায় ব্যান্ডেজ করে দেয়। আমি এখানে কিভাবে এসেছি? আমি এখানে কেন? আপনাকে এখানে আমি এনেছি। আপনি অনেক ব্যথা পেয়েছিলেন। আপনি যেখানে বেহুশ হয়ে পড়েছিলেন, আপনার আঘাত কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার এই উপকারের কথা কখনো ভুলবো না। আচ্ছা, আমি যাই। আমার মা ঘরে চিন্তা করছে। এটা বলে রাহুল ঘরে ফিরে আসে। রাহুলের মা রাহুলকে দেখে বলে, আরে বাবা রাহুল, তুমি ব্যথা পেয়েছো কি করে? কিছু না মা, ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। এটা বলে রাহুল নিজের রুমে চলে যায়। বারবার সে সুহানার কথাই ভাবতে লাগে। তার চোখের সামনে বারবার সুহানাকেই দেখছিল। তার পরের দিন আবার সে সুহানার বাসায় আসে আর বলে, আমার আপনাকে অনেক ভালো লাগে। আমি আপনাকে বিয়ে করতে চাই। দয়া করে আপনি আমাকে না করবেন না। আমি আপনাকে অনেক ভালোবাসি। সুহানা রাহুলের প্রস্তাবে রাজি হয়ে যায় এবং তাকে বিয়ে করতেও রাজি হয়ে যায়। পরের দিন তারা মন্দিরে গিয়ে বিয়ে করে। রাহুল সুহানাকে ঘরে নিয়ে আসে। মা, এটা সোহানা। আমরা দুজনে বিয়ে করেছি। আপনি আমাদের দোয়া করবেন। দোয়া তো আমি দিবই বাবা, কিন্তু এই মেয়েকে কোথা থেকে এসেছে, কোথায় থাকে, এর মা বাবা কে? এর মধ্যেই সোহানা নিজের সব কথা বলে। সোহানার কথা শুনে রেনু অবাক হয়ে যায় এবং ভাবতে লাগে, অনেক বছর আগে সেই ভবিষ্যৎকে আমি বদলাতে চেয়েছি,
আর সেই ভবিষ্যৎ আমার সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু আমি হার মানব না, এই মেয়েকে আমি ছাড়বো না। এটা ভেবে রেনু বলে, যাও বাবা, নিজের ঘরে যাও, তোমরা আরাম করো। কিছুদিন পর রাহুল তার ব্যবসার কাজে বিদেশ চলে যায়। তখন রুনু নিজের রং দেখানো শুরু করে। সোহানার বাচ্চা, সারাদিন আয়নার সামনে নিজের রূপই দেখতে থাকিস, একটু বাইরে আয়। আপনার কি কাজ করে দিতে হবে? আমি আপনার সব কাজ করে দিচ্ছি এক্ষুনি। এইভাবে বলছিস মনে হয় ঘরের সব কাজ তুইই করিস। ওই রুমে অনেক ময়লা, গিয়ে পরিষ্কার কর। ঠিক আছে মা, আমি এখনই করে দিচ্ছি। আর সুহানা যখনই পরিষ্কার করতে যায়, রুনু বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর সুহানার মনে পড়ে পরিষ্কার করার জন্য সে ঝাড়ু আনেনি। আর সে যখনই দরজা খুলতে যায় তখন দরজা বন্ধ থাকে। আর এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। আরে, এই দরজা খুলছে না কেন? মা, যদি আপনি বাইরে থাকেন তাহলে দরজাটা একটু খুলে দেন। তখন রুনু বাইরে থেকে বলতে থাকে, তোর যোগ্যতা এই রুমে থাকারই, এখন থেকে তুই সবসময় এখানেই থাকবি। এটা বলে রুনু সেখান থেকে চলে যায়। 3 দিন পর সোহানায় ক্ষুধায় খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল, তার দম বন্ধ হয়ে আসছিল। মা, দরজাটা খুলুন, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি এরকম কি করেছি যে আপনি আমার সাথে এমন করছেন? যদি আমার দ্বারা কোনো ভুল হয় তো আমাকে মাফ করে দিন। আমি আর এখানে থাকতে পারছি না মা। তুই আমার ছেলেকে নিজের জালে ফাঁসিয়ে বিয়ে করেছিস, এটাই তোর বড় দোষ। এখন থেকে তুই এখানেই থাকবি। আর এখন তো তোর মাথায় আক্কেল আসা দরকার, এখনো সময় আছে। যা, না হয় এর চেয়েও খারাপ অবস্থা হবে। মা, আমি বুঝতে পারছি না আপনি আমার সাথে কেন এমন করছেন। কিন্তু আপনি আমার উপরে যতই অত্যাচার করেন না কেন, আমি রাহুলের স্ত্রী। যে পর্যন্ত রাহুল আমাকে না ছাড়বে আমি এই ঘর ছেড়ে কোথাও যাব না। সোহানার এই কথা শুনে রুনু রাগ হয়ে নিজের রুমে চলে যায়। আর সে কিছুদিন পর্যন্ত সোহানার উপরে অনেক অত্যাচার করেছে, তাকে মারতো, কিন্তু তবুও সোহানা এসব সহ্য করে চুপচাপ থাকে। রুনু এটা বুঝতে পারে যে সে যতই যাই করুক না কেন, সোহানা এই ঘর ছেড়ে যাবে না। এত বেশরম, এত অত্যাচার করছি তাও ঘর ছেড়ে যাওয়ার কোনো নাম গন্ধ নাই। এখন আমি কি করব? রাহুল আসার আগেই তো একে ঘর থেকে বের করতেই হবে। এটা বলে রুনু সোহানাকে ডাক দেয় আর বলে, আরে ওই মহারানী, সাজাসাজি হয়ে গেছে তো, বাজারে গিয়ে সবজি নিয়ে আয়। তোর তো কোনো কিছুই খেয়াল নেই, ঘরে সবজি শেষ হয়ে গিয়েছে। কিন্তু মা, আমি তো একটু আগেই দেখেছি ঘরে অনেক সবজি আছে। এখন তুই কি আমাকে বাসি সবজি খাওয়াবি নাকি? আমি যখন তোকে বলেছি তার মানে তোকে কিনেই আনতে হবে। এই সব কথা কি তোর কানে যায়নি? ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি। কিন্তু তারপরে তারা বের হয়ে যায়, কিন্তু রুনু বাজারে যাওয়ার বদলে ঘন জঙ্গলে যায়। এর মধ্যেই সোহানা বলে, মা, আমরা তো বাজারে যাচ্ছি, কিন্তু এটা কোথায় নিয়ে এসেছেন? আমার একটু ঘুরতে ইচ্ছা করছিল, তাই এখানে এসেছি। তখন তারা দুইজন পাহাড়ের কাছে যায়। পাহাড় থেকে নিচে দেখতে কত ভালো লাগছে। সোহানা, তুই এসে দেখ। রেনুর কথা শুনে সোহানাও পাহাড়ের সামনে এসে দেখতে লাগে, কিন্তু রেনু সোহানাকে ধাক্কা মেরে দেয় আর তারপরে জলদি করে বাসায় চলে আসে আর বলে, যাই হোক, এখন তো পিছুটা ছুটছে, ভালো করেছি আমি ওকে পাহাড় থেকে ধাক্কা মেরেছি। কিন্তু যখন সোহানা পাহাড় থেকে পড়তে লাগে তখন তার পাখা চলে আসে এবং সে উড়তে পারে। আরে আরে, এটা কি হচ্ছে? আমি উড়ছি কিভাবে? যখনই আমি পাহাড় থেকে পড়ে গেলাম আমি উঠতে পারছি। আমার পাখনা কোথা থেকে আসলো? আর যখনই সোহানা মাটিতে এসে দাঁড়ায় তখন ওর হাতে একটি জাদুর লাঠি আসে। আমি তো কিছুই বুঝতে পারছি না। এর মধ্যে সেখানে এক পরী চলে আসে আর বলে, সোহানা, আমি পরীদেশ থেকে পরীমাতা এসেছি, আর আমি তোমাকে বলছি কারণ তুমি একটি পরী।
তাই তোমার কাছে জাদুর পাখা এবং লাঠি আছে। আপনি এটা কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। অনেক বছর আগে পরীর দেশে সব পরীর হাসি খুশি ভাব ছিল, কিন্তু একদিন পেতনি পরীদের উপরে হামলা করে। কিছু পরী জালে আটকা পড়ে, আর বাকি পরীকে জালে আটকিয়ে তারা ফেলে দেয়। তখন আমরা পরীরা কিছু বুঝতে পারছিলাম না, তাই আমরা তোমাকে পৃথিবীতে রেখে যাই। কিন্তু সুহানা, এখন পরীর দেশের সবকিছু ঠিক হয়ে গেছে, আর তুমি তোমার জাদুর শক্তি তুমি পেয়ে গিয়েছো। এর জন্য আমরা চাচ্ছি তুমি আমাদের সাথে পরীর দেশে চলো। এরপর সুহানা পরীর দেশে যায়, যেখানে সব পরীরা সুহানাকে দেখে খুশি হয়ে যায়, আর সবাই হাসি খুশি ভাবে জীবন কাটাতে লাগলো। অন্ধকার রাতের কান্না করা এক বাচ্চাকে মন্দিরের সিঁড়িতে রেখে যায়। সকাল হতেই রিহা নামের এক মহিলা মন্দির পরিষ্কার করতে আসে। তখন মন্দিরের সিঁড়িতে বাচ্চাকে দেখে কোলে নিয়ে আর বলে, আহারে, কে এই বাচ্চাটা? আর এই বাচ্চাটাই বা কার? আশেপাশের মানুষকেও জিজ্ঞাসা করে, আর তারা মানা করে দেয় যে তারা এই বাচ্চাকে জানে না। রিহারও এই পৃথিবীতে কেউ নাই, আর সে এই বাচ্চাকে ঘরে নিয়ে আসে, আর সে তার একটা নাম দেয় সুহানা, আর তার খেয়ালও রাখে। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। একদিনের কথা, এক বড় গাড়িতে রুনু নামের এক মহিলা রিহার বাড়িতে আসে আর বলে, এখানে কোনো বাচ্চা আছে? হ্যাঁ, আছে তো, একটি বাচ্চা আছে। কিন্তু আপনি কিভাবে জানলেন? আমাকে একজন মহিলা বলেছিল। আমি এই বাচ্চাকে পালক নিতে এসেছি। না সাহেব, আমি এই বাচ্চাকে আপনাকে পালক দিতে পারবো না। ওকে ছাড়া আমার এই দুনিয়াতে কেউ নেই। আমাকে মাফ করবেন। আপনি এখন এখান থেকে যেতে পারেন। এসব কথা শুনে রুনু ঘরে এসে পড়ে, আর ঘরে এসে সে ভাবতে থাকে, রুনু অনেক ধনী হওয়ার পাশাপাশি মানুষের ভবিষ্যতও বলতে পারতেন, আর সে তার একমাত্র ছেলে রাহুলের ভবিষ্যতও দেখেছে। রাহুলের ভাগ্যে এক গরিব মেয়ের সাথে বিবাহ লেখা ছিল, কিন্তু রনু চোখ বন্ধ করে সেই মেয়েকে দেখতে গেলেই তখন সে দেখে তার সামনে শুধুমাত্র বারবার রিহার মেয়েই ভেসে আসছিল। যদি আমি আমার ছেলের ভবিষ্যৎ দেখতে পারি, তাহলে তা বদলাতেও পারবো। আমি ওই মেয়েকে ছাড়বো না। এই বলে রুনু কিছু গুন্ডাকে রিহার বাসায় সোহানাকে মারতে পাঠায়, কিন্তু সেই গুন্ডা অনেক চেষ্টা করার পরও সোহানাকে কিছুই করতে পারে না। আর রুনু সাহেবের কাছে এসে এটা বলে যে সে সোহানাকে মেরে ফেলেছে। এইটা শুনে রুনু সাহেব অনেক খুশি হয়, আর সে গুন্ডাকে অনেক টাকা দেয়। এভাবেই সময় কেটে যায়। সোহানা বড় হয়ে যায়। বড় হওয়ার সাথে সাথে সোহানা অনেক সুন্দর হয়। এখানে রুনুর ছেলে রাহুলও বড় হয়ে যায়। একদিনের কথা, রিহা মারা যায়। মায়ের মৃত্যুর জন্য সোহানা অনেক মন খারাপ করে থাকে। বেচারা সোহানা মন্দিরের সিঁড়িতে বসে কান্না করতে লাগে। তখনই লাল রঙের এক গাড়ি এসে গাছের সাথে বাড়ি খায়। সোহানা গাড়ির সামনে গিয়ে দেখে রাহুল বেহুশ হয়ে পড়ে আছে এবং তার মাথায় আঘাত লেগেছে। সোহানা রাহুলকে ঘরে নিয়ে আসে আর তার আঘাতের জায়গায় ব্যান্ডেজ করে দেয়। আমি এখানে কিভাবে এসেছি? আমি এখানে কেন? আপনাকে এখানে আমি এনেছি। আপনি অনেক ব্যথা পেয়েছিলেন। আপনি যেখানে বেহুশ হয়ে পড়েছিলেন, আপনার আঘাত কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার এই উপকারের কথা কখনো ভুলবো না। আচ্ছা, আমি যাই। আমার মা ঘরে চিন্তা করছে। এটা বলে রাহুল ঘরে ফিরে আসে। রাহুলের মা রাহুলকে দেখে বলে, আরে বাবা রাহুল, তুমি ব্যথা পেয়েছো কি করে? কিছু না মা, ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। এটা বলে রাহুল নিজের রুমে চলে যায়। বারবার সে সুহানার কথাই ভাবতে লাগে। তার চোখের সামনে বারবার সুহানাকেই দেখছিল। তার পরের দিন আবার সে সুহানার বাসায় আসে আর বলে, আমার আপনাকে অনেক ভালো লাগে। আমি আপনাকে বিয়ে করতে চাই। দয়া করে আপনি আমাকে না করবেন না। আমি আপনাকে অনেক ভালোবাসি। সুহানা
রাহুলের প্রস্তাবে রাজি হয়ে যায় এবং তাকে বিয়ে করতেও রাজি হয়ে যায়। পরের দিন তারা মন্দিরে গিয়ে বিয়ে করে। রাহুল সুহানাকে ঘরে নিয়ে আসে। মা, এটা সোহানা, আমরা দুজনে বিয়ে করেছি, আপনি আমাদের দোয়া করবেন। দোয়া তো আমি দিবই বাবা, কিন্তু এই মেয়েকে কোথা থেকে এসেছে, কোথায় থাকে, এর মা বাবা কে? এর মধ্যেই সোহানা নিজের সব কথা বলে। সোহানার কথা শুনে রেনু অবাক হয়ে যায় এবং ভাবতে লাগে, অনেক বছর আগে সেই ভবিষ্যৎকে আমি বদলাতে চেয়েছি, আর সেই ভবিষ্যৎ আমার সামনে এসে দাঁড়িয়েছে। কিন্তু আমি হার মানব না, এই মেয়েকে আমি ছাড়ব না। এটা ভেবে রেনু বলে, যাও বাবা, নিজের ঘরে যাও, তোমরা আরাম করো। কিছুদিন পর রাহুল তার ব্যবসার কাজে বিদেশ চলে যায়। তখন রুনু নিজের রং দেখানো শুরু করে। সোহানার বাচ্চা, সারাদিন আয়নার সামনে নিজের রূপই দেখতে থাকিস, একটু বাইরে আয়। আপনার কি কাজ করে দিতে হবে? আমি আপনার সব কাজ করে দিচ্ছি এক্ষুনি। এইভাবে বলছিস মনে হয় ঘরের সব কাজ তুইই করিস। ওই রুমে অনেক ময়লা, গিয়ে পরিষ্কার কর। ঠিক আছে মা, আমি এখনই করে দিচ্ছি। আর সুহানা যখনই পরিষ্কার করতে যায়, রুনু বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর সুহানার মনে পড়ে পরিষ্কার করার জন্য সে ঝাড়ু আনেনি, আর সে যখনই দরজা খুলতে যায় তখন দরজা বন্ধ থাকে। আর এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। আরে, এই দরজা খুলছে না কেন? মা, যদি আপনি বাইরে থাকেন তাহলে দরজাটা একটু খুলে দেন। তখন রুনু বাইরে থেকে বলতে থাকে, তোর যোগ্যতা এই রুমে থাকারই, এখন থেকে তুই সব সময় এখানেই থাকবি। এটা বলে রুনু সেখান থেকে চলে যায়। 3 দিন পর সোহানায় ক্ষুধায় খারাপ অবস্থা হয়ে যাচ্ছিল, তার দম বন্ধ হয়ে আসছিল। মা, দরজাটা খুলুন, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি এরকম কি করেছি যে আপনি আমার সাথে এমন করছেন? যদি আমার দ্বারা কোনো ভুল হয় তো আমাকে মাফ করে দিন। আমি আর এখানে থাকতে পারছি না মা। তুই আমার ছেলেকে নিজের জালে ফাঁসিয়ে বিয়ে করেছিস, এটাই তোর বড় দোষ। এখন থেকে তুই এখানেই থাকবি। আর এখন তো তোর মাথায় আক্কেল আসা দরকার, এখনো সময় আছে। যা, না হয় এর চেয়েও খারাপ অবস্থা হবে। মা, আমি বুঝতে পারছি না আপনি আমার সাথে কেন এমন করছেন, কিন্তু আপনি আমার উপরে যতই অত্যাচার করেন না কেন, আমি রাহুলের স্ত্রী। যে পর্যন্ত রাহুল আমাকে না ছাড়বে আমি এই ঘর ছেড়ে কোথাও যাব না। সোহানার এই কথা শুনে রুনু রাগ হয়ে নিজের রুমে চলে যায়। আর সে কিছুদিন পর্যন্ত সোহানার উপরে অনেক অত্যাচার করেছে, তাকে মারতো, কিন্তু তবুও সোহানা এসব সহ্য করে চুপচাপ থাকে। রুনু এটা বুঝতে পারে যে সে যতই যাই করুক না কেন, সোহানা এই ঘর ছেড়ে যাবে না। এত বেশরম, এত অত্যাচার করছি তাও ঘর ছেড়ে যাওয়ার কোনো নাম গন্ধ নাই। এখন আমি কি করব? রাহুল আসার আগেই তো একে ঘর থেকে বের করতেই হবে। এটা বলে রুনু সোহানাকে ডাক দেয় আর বলে, আরে ওই মহারানী, সাজাসাজি হয়ে গেছে তো? বাজারে গিয়ে সবজি নিয়ে আয়। তোর তো কোনো কিছুই খেয়াল নেই, ঘরে সবজি শেষ হয়ে গিয়েছে। কিন্তু মা, আমি তো একটু আগেই দেখেছি ঘরে অনেক সবজি আছে। এখন তুই কি আমাকে বাসি সবজি খাওয়াবি নাকি? আমি যখন তোকে বলেছি তার মানে তোকে কিনেই আনতে হবে। এই সব কথা কি তোর কানে যায়নি? ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি। কিন্তু তারপরে তারা বের হয়ে যায়, কিন্তু রুনু বাজারে যাওয়ার বদলে ঘন জঙ্গলে যায়। এর মধ্যেই সোহানা বলে, মা, আমরা তো বাজারে যাচ্ছি, কিন্তু এটা কোথায় নিয়ে এসেছেন? আমার একটু ঘুরতে ইচ্ছা করছিল, তাই এখানে এসেছি। তখন তারা দুইজন পাহাড়ের কাছে যায়। পাহাড় থেকে নিচে দেখতে কত ভালো লাগছে। সোহানা, তুই এসে দেখ। রেনুর কথা শুনে সোহানাও পাহাড়ের সামনে এসে দেখতে লাগে, কিন্তু রেনু সোহানাকে ধাক্কা মেরে দেয় আর তারপরে জলদি করে বাসায় চলে আসে আর বলে, যাই হোক, এখন তো পিছুটা ছুটছে, ভালো করেছি আমি ওকে পাহাড় থেকে ধাক্কা মেরেছি।
কিন্তু যখন সুহানা পাহাড় থেকে পড়তে লাগে তখন তার পাখা চলে আসে এবং সে উড়তে পারে। আরে আরে এটা কি হচ্ছে? আমি উড়ছি কিভাবে? যখনই আমি পাহাড় থেকে পড়ে গেলাম আমি উঠতে পারছি। আমার পাখনা কোথা থেকে আসলো? আর যখনই সুহানা মাটিতে এসে দাঁড়ায় তখন ওর হাতে একটি জাদুর লাঠি আসে। আমি তো কিছুই বুঝতে পারছি না। এর মধ্যে সেখানে এক পরী চলে আসে আর বলে, সুহানা, আমি পরী দেশ থেকে পরী।